ফলো করছো। তো আজকে আমাদের বিষয় বৃত্তের স্পর্শক অঙ্কন। আচ্ছা, দেখো, বৃত্ত সংক্রান্ত সমস্ত কিছু তোমরা জেনে গেছো। বৃত্তের বিভিন্ন থিওরেম তোমরা, উপপাদ্যগুলো তোমরা জেনে গেছো। এখান থেকে তোমাদের বৃত্তের স্পর্শক সম্পর্কেও ধারণা হয়েছে, কারণ আমি আমার লাস্ট ক্লাসেই তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো পড়িয়েছিলাম এবং তার রিলেটেড বিভিন্ন অঙ্কগুলো করেছিলাম। যাই হোক, তোমাদের বৃত্ত এবং বৃত্তের স্পর্শক সম্পর্কে ধারণা তৈরি হয়ে গেছে, তাই তো? তো আজকে আমরা শিখবো যে কোনো একটি বৃত্তের স্পর্শক কিভাবে অঙ্কন করা যায়। ঠিক আছে? তো সেটা জানার আগে আমাদের জানতে হবে যে বৃত্তের কত রকমের স্পর্শক থাকে। মেইনলি দু ধরনের স্পর্শক আমরা এখানে অঙ্কন করা শিখবো। দেখো, আমি সেটা বলছি। মেইনলি দু ধরনের স্পর্শক অঙ্কন করব। আমি দুটো পার্ট করে দিচ্ছি। প্রথম যেটা করব সেটা হলো বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। তাহলে কি লিখলাম? বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। ধরো এই একটি বৃত্ত আছে, বৃত্তের উপর কোনো একটি বিন্দু ধরো পি। তাহলে পি বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম। তাহলে এই স্পর্শকটা আমি কিভাবে আঁকবো? আমি ছবিটা বললাম, এটা আঁকবো কিভাবে, ম্যাথমেটিক্যালি কিভাবে আঁকবো, তো এটা আমরা শিখবো এখানে। এটা হচ্ছে প্রথম টাইপের স্পর্শক, বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। আর দ্বিতীয় কি? দ্বিতীয় হলো বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক। ঠিক আছে? তাহলে দুটো টাইপেরই স্পর্শক আছে। এটা কিরকম একটু ছবিটা দেখে নি। ধরো একটা বৃত্ত আছে, তাহলে বহিস্থ বিন্দু ধরো এটা পি। বহিস্থ মানে বৃত্তের বাইরের একটা বিন্দু। এখান থেকে আমি একটা স্পর্শক আঁকতে পারি, আর একটা দুটোও আঁকতে পারি। তোমরা এই টাইপের একটা উপপাদ্য করেছো তোমরা, 42 নম্বর উপপাদ্য। যাই হোক, তো এই স্পর্শকগুলো কিভাবে আঁকবো, একটা বা দুটো, মানে মেইনলি বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কিভাবে স্পর্শক অঙ্কন করবো, এটা একটা টাইপ। আর বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক কিভাবে আঁকবো, এটা একটা টাইপ। তাহলে এই দুটো টাইপেরই তোমাদের স্পর্শক অঙ্কন আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, আমি একটা অঙ্কের মাধ্যমে শেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা আমাদের সম্পাদ্যগুলো কিভাবে করব সেই জায়গায় চলে আসছে। দেখো, আমি তোমাদের দুটো টাইপের সম্পাদ্যের কথা বললাম। একটা হলো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক অঙ্কন করতে হবে, আর একটি হলো বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন করতে হবে, তাই তো? তো আমি প্রথম যে সম্পাদ্যটা নিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি প্রশ্ন নিয়েছি। এটা হলো প্রথম টাইপের, যে 2.5 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত অঙ্কন করি ও ওই বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করি। আচ্ছা, সম্পাদ্য করতে গেলে প্রথমেই যেটা আমাদের কাজ হবে সেটা হলো যে সম্পাদ্যের মধ্যে যে দৈর্ঘ্যগুলো দেওয়া থাকবে সেই দৈর্ঘ্যগুলোকে আগে আমাদের স্কেলের মাধ্যমে এঁকে নিতে হবে। যেমন ধরো, আমি এখানে অঙ্কন করেছি 2.5 সেমি দৈর্ঘ্যের যে দৈর্ঘ্যটা রয়েছে সেই দৈর্ঘ্যের সরলরেখাংশটা আমি এখানে অঙ্কন করে নিয়েছি 2.5 সেমি। ঠিক আছে? এটা তোমরা স্কেল দিয়ে এঁকে নেবে। ঠিক আছে? এবার আমি কি করব? এবার আমাদের প্রথম কাজ হলো, তোমরাও কিন্তু আমার সাথে সাথে করবে। তোমরা খাতা খোলো, পেন্সিল বক্স নিয়ে বসো, জ্যামিতি বক্স নিয়ে বসো, আমার সাথে সাথে করবে। ঠিক আছে? এবার আমাদের প্রথম কাজ হলো এই 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা। ঠিক আছে? কিভাবে করব দেখো। প্রথমে আমি এই 2.5 সেমি মাপটা কম্পাসের মাধ্যমে মেজার করে নিলাম। ওকে, এইবার আমরা এখানে চলে আসলাম। এখানে যে কোনো একটি বিন্দুতে পয়েন্টারটা রাখো কম্পাসের। তো এই বিন্দুটিকে আমরা কেন্দ্র ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি। হলো? বৃত্ত অঙ্কন হলো? বুঝতে পারলে? আচ্ছা, তো যেটাকে আমরা কেন্দ্র ধরে নিয়ে বৃত্তটা অঙ্কন করলাম তার নাম দিয়ে দিলাম আমি ও। হলো?
এবার আমাদের কি বলেছে, আমাদের বলেছে বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। তো আমি এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এই বিন্দুটি, যার নাম দিলাম আমি পি। ঠিক আছে, এবার আমাদের এই পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব, ওপিকে যুক্ত করে দেব, করি। তো আমরা ওপিকে যুক্ত করলাম, তাহলে ওপি কি হয়ে গেল, ওপি হয়ে গেল ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এবার পি বিন্দুতে আমাদের একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো আমরা জানি যে পি বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে ওপিটা কি হয়ে যাবে, ওপিটা হয়ে যায় স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে তোমরা উপপাদ্য থেকে জেনে গেছো যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব হয়। তাহলে আমরা এখানে স্পর্শক পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। কি টেকনিক? যে থিওরির টেকনিকটা, যে থিওরি বা থিওরিম উপপদ্ধতি আমরা বুঝে গেছি যে পি বিন্দুতে স্পর্শকটা কী হবে, ওপির ওপর লম্ব হবে। তাহলে আমরা পি বিন্দুতে একটা লম্ব সরলরেখা অঙ্কন করব। কার ওপর লম্ব সরলরেখা? ওপির ওপর। তো সেই লম্ব সরলরেখাটাই কী হয়ে যাবে, পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? কারণ স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তোমরা জানো। তাহলে ওই উপপাদ্যের যে স্টেটমেন্টটা, উপপাদ্যের যে টেকনিকটা, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট কি দাঁড়ালো, পি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করা বৃত্তের ওপর। তো লম্ব অঙ্কন করা মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা, তাই তো? তো কীভাবে অঙ্কন করব দেখো, তোমরা জানো, তবু আমি রিপিট করছি। আমরা পি বিন্দু থেকে যে কোনো একটি দৈর্ঘ্য নিয়ে নিলাম। তো আমরা পি বিন্দু থেকে যে কোনো একটি দৈর্ঘ্য নিয়ে আমরা একটা বৃত্তচাপ এরকম আঁকলাম। ঠিক আছে, তো অর্ধবৃত্তের মতো আঁকলাম। এবার যেখানে ছেদ করলো সেখান থেকে ওই মাপটা নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এখানে যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এই দুটো ছেদবিন্দু থেকে আমরা আবার ওপরের দিকে বৃত্তচাপ অঙ্কন করব। এখানে একটা, আবার এই ছেদবিন্দুটি থেকে এখানে একটা। বোঝা গেল? তাহলে প্রথমে এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম, ওই মাপ নিয়েই, মানে এই বৃত্তচাপটা একটু বড় নেবে, অর্ধবৃত্ত নিয়ে নিলে ধরো। তারপর এখান থেকে একটা বৃত্তচাপ নিলে, এই ছেদবিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ নিলাম। এবার এই ছেদবিন্দু থেকে ওপরের দিকে একটা বৃত্তচাপ নিলাম, আর এই ছেদবিন্দু থেকে ওপরের দিকে নিলাম। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমরা একটা দুটো বৃত্তচাপের ছেদবিন্দু পেয়ে গেলাম। তো এটার নাম যদি আমি দিয়ে দিই এ, তাহলে এ এর সাথে পি যদি যুক্ত করে দিই তাহলেই কিন্তু আমরা ওপির ওপর একটা লম্ব পেয়ে যাব। তার মানে আমরা লম্ব মানেই কি হবে, পি বিন্দুতে একটা স্পর্শক পেয়ে যাব। তাহলে সবার প্রথমে আমরা এ আর পিটা যুক্ত করি। তাহলে আমরা কি করলাম, এপিটা যুক্ত করে দিলাম। তাহলে কি হয়ে গেল, এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। তার মানে এই এপি হয়ে গেল আমাদের পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। ঠিক আছে, এটাই আমাদের রিকোয়ারমেন্ট ছিল। তাহলে আমরা এখানে উত্তরটা এইভাবে লিখতে পারি, এপি হলো ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক। ঠিক আছে, তো তোমরা তাহলে এভাবেই এই টাইপের মানে বৃত্তের যে কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন তোমরা বাড়িতে করবে, এবং অনুসরণীর অঙ্কগুলোও করবে। এই টাইপের অনেক অঙ্ক আছে। তাহলে বুঝতে পারলে কীভাবে আমরা করছি। ঠিক আছে, এবার আমি পরের সম্পাদ্যটা করাচ্ছি, সেটা বোঝার চেষ্টা করো। দেখো এবার আমরা আমাদের দ্বিতীয় সম্পাদ্যে চলে এসেছি, যেটা আমাদের সেকেন্ড টাইপ ছিল। কি ছিল সেটা ছিল বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন, তাই তো? বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন। দেখো আমি এখানে একটা প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নটা তোমাদের বলছি। কি বলেছে, 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করি ও ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, যার দৈর্ঘ্য কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার, একটি স্পর্শক অঙ্কন করি।
ঠিক আছে, তার মানে একটি বহিস্থ বিন্দু নিতে হবে, যে বিন্দুটা কীরকম বিন্দু, যে বিন্দুটা বৃত্তটির কেন্দ্র থেকে 5.7 সেমি দূরত্বে রয়েছে এবং সেই বিন্দু থেকে বৃত্তের ওপর একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো দেখো, প্রথমেই আমি যেটা বলেছি যে তোমাদের যা যা দৈর্ঘ্য থাকবে প্রশ্নের মধ্যে সেগুলো আগে আমাদের এঁকে নিতে হবে। দেখো, এখানে একটা 2.5 সেমি 6 সেমি দৈর্ঘ্য রয়েছে, একটা 5.7 সেমি। তো আমি দুটোকেই স্কেলের মাধ্যমে এখানে এঁকে নিয়েছি। 2.6 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো রেখাংশ আমি এখানে এঁকে নিয়েছি। ঠিক আছে, তো আমাদের এখানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বৃত্ত অঙ্কন। যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 2.6 সেমি। তো আমি সেই আগের মতো করেই করছি। তাহলে কম্পাসের মাধ্যমে 2.6 সেমি দৈর্ঘ্যটাকে আগে মেজার করে নিলাম। এবার দেখো, এখান থেকে আমি এটাকে কেন্দ্র ধরলাম, ধরে নিয়ে একটা 2.6 সেমির ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, আবার আগের মতোই, আগের সম্পাদ্যের মতোই কেন্দ্রটার নাম দিয়ে দিলাম ও। এবার এই ও বিন্দু থেকে আমি একটা রশ্মি নিয়ে নেব। কেন রশ্মি নেব? কারণ আমাদের বহিস্থ বৃত্তের বাইরে যেতে হবে, কারণ বৃত্তের বাইরেরই কোনো একটা বিন্দু আমাকে চুজ করতে হবে, যেটার বৃত্তের কেন্দ্র থেকে দৈর্ঘ্য 5.7 সেমি। তো সেটা অবশ্যই কী হবে? বৃত্তের বাইরে অবস্থিত হবে এবং সেই কারণে সেই বিন্দুটা যেই সরলরেখার ওপর বা যেই রশ্মির ওপর অবস্থিত হবে, সেই রশ্মিটাকে আমি আগে এখান থেকে টেনে নিচ্ছি। দেখো, তো আমি এখানে একটা রশ্মি টেনে নিলাম, যেটা ও কেন্দ্র থেকে এদিকে এই বরাবর আমি একটা রশ্মি টেনে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এই রশ্মিটি থেকে আমি 5.7 সেন্টিমিটার যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা কেটে নেব। তাহলে কেটে নিলে নিশ্চয়ই এখানে একটা আমি বিন্দুতে গিয়ে এটা মিট করবে, একটা মিলিত হবে, সেই কাটলে সেটা ছেদ করবে একটা বিন্দুতে। সেই বিন্দুটি তাহলে কি হয়ে যাবে? বহিস্থ বিন্দু, যার দূরত্ব এই ও কেন্দ্র থেকে কত হবে? 5.7 সেন্টিমিটার হবে। তো কি করব তার জন্য? তার জন্য আমরা এখান থেকে দৈর্ঘ্যটা নিয়ে নিচ্ছি। থেকে 5.7 সেন্টিমিটার নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি কেটে নিলাম। তাহলে এই বিন্দুটি আমি ধরে নিই পি বিন্দু, যেটাই হলো আমাদের বহিস্থ বিন্দু। ঠিক আছে, এবার এই পি বিন্দু থেকেই আমাদের একটি স্পর্শক অঙ্কন করতে হবে বৃত্তের ওপর। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমাদের ওপি যে সরলরেখাংশটা এখানে তৈরি হলো সেটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। ভালো করে শুনুন, সমদ্বিখণ্ডিত করার মেথডটা কি? এখান থেকে আমি নিলাম একটা অর্ধেকের বেশি নিলাম, নিয়ে দৈর্ঘ্য নিয়ে আমি উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম, নিচের দিকে বৃত্তচাপ। এবার এই মাপটা নিয়েই এখানে চলে আসলাম, এসে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। এবার এই যে দুটো ছেদবিন্দু তৈরি হলো, বৃত্তচাপের ছেদবিন্দু, এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করে দেব। দেখো, এই দুটো ছেদবিন্দুকে যুক্ত করে দিলাম। তাহলে যে সরল, এবার ধরো এই ছেদবিন্দু দুটোর নাম যদি আমি এবি দিই, তাহলে এবি যে সরল রেখাংশটা তৈরি হলো, সেই সরল রেখাংশটা কি হলো? ওপিকে একটি বিন্দুতে ছেদ করে, তার নাম দিয়ে দিলাম ধরো আমি এস। তাহলে এস হলো ওপির মধ্যবিন্দু, তাই তো? কারণ এবি সরল রেখাংশটি ওপিকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এবার কি করব আমরা? এবার আমরা এস বিন্দু থেকে ও বিন্দুর দৈর্ঘ্যটা মেজার করলাম, কম্পাসটা এভাবে বসালাম। এবার এস বিন্দুকে কেন্দ্র ধরে এবং এসওকে ব্যাসার্ধ ধরে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। তাহলে আমরা কি করলাম? এস বিন্দুকে কেন্দ্র করে আর এসওকে ব্যাসার্ধ ধরে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবার এই অর্ধবৃত্তটা দেখো, আমাদের যে বৃত্তটা ছিল, প্রশ্নের যাওয়া যে বৃত্তটা, সেই বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করলো, তার নাম দিয়ে দিলাম আমি আর। ঠিক আছে, বোঝা গেল? এইবার আর এর সাথে যদি আমি পিকে যুক্ত করে দিই, তাহলে কিন্তু আমরা একটা দেখো স্পর্শক পেয়ে যাব, যেই স্পর্শকটাই হবে আমাদের রিকোয়ার্ড স্পর্শক, দ্যাট ইজ বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের ওপর আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক। বোঝা গেল? তাহলে কি করলাম? এটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড স্পর্শক।
ঠিক আছে, তাহলে আমি আরেকবার প্রথম থেকে রিভিশন করে দিই। আচ্ছা, তার আগে আমি স্পর্শকটা এঁকে নিই। দেখো স্পর্শ, তাহলে আর ও পিকে জয়েন করলেই আমরা একটা স্পর্শক পেয়ে যাব। তাহলে আমরা আর ও পি যুক্ত করে দিলাম। তাহলে আর পিকে যুক্ত করে আমরা যে সরল রেখাংশটা পেলাম সেটা দ্যাট ইজ আর পি, সেটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড স্পর্শক। ঠিক আছে, তাহলে কি করলাম এখানে আমরা আলটিমেটলি? আমরা প্রথমে বৃত্তটা অঙ্কন করলাম 2.6 সেমি দৈর্ঘ্যের। তারপর সেখান থেকে আমরা কি করলাম? সেখান থেকে আমরা ও তার যে কেন্দ্র বৃত্তটির ও, সেখান থেকে আমরা একটা রশ্মি নিয়ে নিলাম। সেই রশ্মি থেকে আমরা 5.7 সেমিটিকে কেটে নিলাম। কোথা থেকে? বৃত্তের কেন্দ্র থেকে। তাহলে কেটে নিয়ে সেটা কি চলে আসলো? তার দৈর্ঘ্য ওপি চলে আসলো। এইবার ওপি সরলরেখাংশকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত করায় সেই মধ্যবিন্দুটা কত হলো? এস হলো, তাই তো? আচ্ছা, আর সেই এস বিন্দু দিয়ে যে লম্বটা গেছে দ্যাট ইজ এপি, সেটা কি হলো? সেটা ওপিকে যেটা ওপিকে সমদ্বিখণ্ডিত করে। সেখান থেকে আমি যে দুটো দৈর্ঘ্য পেলাম ওএস এবং এসপি, তার মধ্যে ওএসকে ব্যাসার্ধ ধরে এবং এস বিন্দুকে কেন্দ্র ধরে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। যে অর্ধবৃত্তটা আমাদের যে প্রশ্নে দেওয়া যে বৃত্তটি ছিল সেটাকে আর বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ পরিষ্কার। এবারে আর বিন্দুর সাথে পি বিন্দুকে যদি আমি যুক্ত করে দিই তাহলেই আমরা একটা স্পর্শক পেয়ে যাব, যেটাই হলো আমাদের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের ওপর একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। বোঝা গেছে? তো তোমরা এভাবেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন করবে। এখানে আমি একটা ব্যাপার বলে রাখি যে অনেক সময় তোমাদের প্রশ্ন এরকমও থেকে থাকে যে বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের ওপর দুটি স্পর্শক অঙ্কন করো। তোমরা জানো দুটো স্পর্শক অঙ্কন করা যায়, তোমরা উপপাদ্যে করেছো। আর আমি প্রথমেও বলে দিয়েছি সেটা, যখন আমি প্রথমে যখন তোমাদের পুরো ব্যাপারটাকে দুটো পার্টে ভাগ করলাম, তো সেকেন্ড পার্টে আমি এটাও বলেছিলাম যে বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক তোমরা অঙ্কন করতে পারো। তো আরেকটা স্পর্শক অঙ্কন করতে গেলে কি করতে হবে? আমাদের শুধু এক্সট্রা একটা কাজ করতে হবে। সেটা হলো, দেখো আমরা এসকে কেন্দ্র করে ওএসকে ব্যাসার্ধ ধরে একটা অর্ধবৃত্ত অঙ্কন করেছিলাম। তো এক্ষেত্রে দুটো স্পর্শক পেতে গেলে আমাদের অর্ধবৃত্ত অঙ্কন না করে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো আমি যদি এরকম একটা বৃত্ত অঙ্কন করে দিই এখানে, দেখো যদি বৃত্ত অঙ্কন করে দিই তাহলে এই বৃত্তটি কি করবে? দেখো বৃত্তটি এই আমাদের যে অকেন্দ্রীয় বৃত্ত আছে তাকে আরেকটা বিন্দুতে ছেদ করবে। এটাকে যদি তুমি টি দিই আমরা, দেখো আরেকটা বিন্দুতে ছেদ করলো না বৃত্তটিকে? যদি এই বিন্দুটিকে আমরা টি দিই তাহলে টি এর সাথে যদি আমি পি যুক্ত করে দিই, আমি এখানে করছি না, মানে এই যে ডট ডট দিয়ে দেখালাম, তোমাদের রাফলি দেখালাম, কারণ আমাদের প্রশ্নটা তো একটি স্পর্শক অঙ্কনের কথা বলেছে। তো যদি এই টি এর সাথে পিকে আমি যুক্ত করে দিই তাহলে আমি আরেকটা স্পর্শক পাবো। তাহলে তোমাদের বহিস্থ বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কনের প্রশ্ন আসে তাহলে তোমরা কি করবে? সমস্তটা সেম করবে, শুধু তোমরা এস বিন্দুকে যে আমরা এস বিন্দুটাকে কেন্দ্র ধরে আর এসওকে ব্যাসার্ধ ধরে যে আমরা অর্ধবৃত্তটা অঙ্কন করেছিলাম সেখানে অর্ধবৃত্ত না করে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব। তো বৃত্ত অঙ্কন করলেই আমাদের যে প্রশ্নের বৃত্তটা রয়েছে বা দ্যাট ইজ অকেন্দ্রীয় বৃত্ত রয়েছে সেটাকে যে দুটো বিন্দুতে ছেদ করলো সেই দুটো বিন্দুর সাথে পিকে যুক্ত করে দেব, তাহলে আমরা দুটো স্পর্শক পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে আমি তোমাদের এখানে সব কিছুই ডিসকাস করে দিলাম। আচ্ছা আমি উত্তরটা লিখে দিই। ফাইনালি প্রশ্নের উত্তরটা কি হবে? তাহলে আরপি পিআর হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের ওপর একটি স্পর্শক। তো এইভাবে তোমাদের উত্তর করে দিলে ফাইনালি তোমাদের পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে দুটো সম্পাদ্যই হয়ে গেল। সম্পাদ্য 1 বৃত্তের উপর যে কোনো একটি বিন্দুতে স্পর্শক, সম্পাদ্য 2 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক। তো এই দুটো সম্পাদ্যই তোমাদের মেইনলি আছে, এই দুটো ভালো করে তোমরা বুঝে নিয়েছো। না বুঝলে ভিডিওটা বারবার দেখো, আশা করি বুঝতে পারবে। এর সাথে সাথে অনুশীলনীগুলো করার চেষ্টা করো। আমি তোমাদের অনুশীলনীতে দেখেছি, অনুশীলনীতে সমস্ত প্রশ্নগুলোই মোটামুটি এই টাইপেরই রয়েছে, শুধু জাস্ট কিছু নাম্বার চেঞ্জ করা আছে, ডিজিট চেঞ্জ করা আছে। তবুও অনুশীলনী থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের করানোর চেষ্টা করছি, তোমরা দেখো। ওকে, ঠিক আছে।
আচ্ছা দেখো, তোমরা যে সম্পাদ্যগুলো করলে তার অ্যাপ্লিকেশনগুলো তোমাদের কোষে দেখি 17তে রয়েছে। তো আমি সেখানে দেখলাম আমি যে সমস্ত প্রশ্নগুলোই তোমরা করতে পারবে, কারণ সম্পাদ্য টাইপেরই রয়েছে, শুধু ডিজিটগুলো একটু চেঞ্জ করা আছে। তো এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিলাম, সেটা আমি তোমাদের একটু গাইড করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 8। কোশ্চেন দেখি। কোশ্চেন দেখি 17, কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, আচ্ছা কোশ্চেনটা আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো আগে। বলেছে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি। ওই পরিবৃত্তের এ বি ও সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। আচ্ছা দেখো, এখানে তোমাদের কি বলেছে প্রশ্নটা কিন্তু তিনটে ব্যাপার রয়েছে, তিনটে কনসেপ্ট রয়েছে। মানে শুধু যে আমাদের আজকের যে স্পর্শক অঙ্কনের যে কনসেপ্ট, যে স্পর্শক অঙ্কনের যে ধারণা বা ব্যাপারটা তোমরা শিখলে, শুধু সেটা নয়, এর সাথে সাথে এখানে আরেকটা, প্রথম যে কনসেপ্টটা রয়েছে সেটা তোমরা কিভাবে ত্রিভুজ অঙ্কন করবে। সেকেন্ড যে কনসেপ্টটা রয়েছে, তোমরা কিভাবে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবে, তাই তো? তার মানে তোমাদের প্রথমে ত্রিভুজ আঁকা জানতে হবে, তারপর পরিবৃত্ত আঁকা জানতে হবে, তারপরে আমরা স্পর্শকে আসবো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়, যেখানে অনেকগুলো কনসেপ্ট কম্বাইন করা থাকে। ঠিক আছে, শুধুমাত্র যে স্পর্শকের ধারণা লাগবে তাই নয়, তার সাথে আরো অন্য দুটো ধারণাও কিন্তু এখানে প্রয়োজন। ঠিক আছে, তার জন্য এই ধরনের প্রশ্নগুলো খুব ভালো করে করবে। আমি দেখো বলছি তোমাদের কিভাবে করবে, তোমাদের সবই জানা আছে, আমি জাস্ট রিভাইজ করে দিচ্ছি। তো প্রথমেই তোমাদের যেটা আঁকতে হবে, তোমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি, মানে সমবাহু ত্রিভুজ। তাহলে এটা আমি আঁকলাম এবিসি। কিভাবে আঁকতে হবে তোমরা নিশ্চয়ই জানো, সেটা আমি আর বলছি না। আচ্ছা, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ওকে, এইবার এই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত মানে কি? পরিবৃত্ত মানে হলো প্রত্যেকটা বাহুর, ভালো করে শোনো, এই যে তিনটে বাহু রয়েছে, তিনটে বাহুর যে লম্ব সমদ্বিখণ্ডক আছে, তারা যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে কেন্দ্র ধরে, আর সেই বিন্দুর সাথে যে কোনো একটা শীর্ষবিন্দুকে যুক্ত করে যে দৈর্ঘ্যটা পাবে, সেটাকে ব্যাসার্ধ ধরে যে বৃত্ত অঙ্কিত হয়, সেই বৃত্তই হলো এই ত্রিভুজের পরিবৃত্ত। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে না হয়তো, আমি বলছি দেখো। তো আমরা প্রথম কি করব, এই যে তিনটে বাহু আছে তার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে অঙ্কন করে একটু আগেও আমি বললাম, আরেকবার বলে দিচ্ছি। যে কোনো ধরো বি থেকে স্টার্ট, ধরো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, বি থেকে স্টার্ট করব। বি থেকে আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নেব। দৈর্ঘ্য নিয়ে উপরে একটা বৃত্তচাপ নেব, নিচে একটা বৃত্তচাপ নেব। এখান থেকেও তাই, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, তারপর যুক্ত করে দেবো, তাহলেই সমদ্বিখণ্ডিত হয়ে গেল। ধরো সমদ্বিখণ্ডিত করার পরে আমার এই ধরনের আসলো, এটা আসলো। ঠিক আছে, আর সি কে সমদ্বিখণ্ডিত করার পরে ধরো এটা আসলো। তোমরা পড়লেই বুঝতে পারবে, বি কে সমদ্বিখণ্ডিত করার পরে এটা আসবে। এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হলো। এবার এই তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কোথায় মিলিত হলো? এই বিন্দুতে মিলিত হলো, এটার নাম দিলাম আমি ও। তাহলে এই ও হলো এবিসি ত্রিভুজের তিনটে বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু। ঠিক আছে, এবার এই ও কে কেন্দ্র ধরে, আর ও থেকে যে কোনো একটা শীর্ষবিন্দুকে নাও তুমি। ও থেকে ধরো আমি এ শীর্ষবিন্দু নিলাম, বা ও থেকে আমি সি শীর্ষবিন্দু নিলাম, বা ও থেকে বি শীর্ষবিন্দু নিলাম। ওতে কম্পাসের একটা পয়েন্টারটা দাও, পয়েন্টটা এখানে দাও, আর পেন্সিলটা এতে দাও, দিয়ে এবার এটাকে ব্যাসার্ধ ধরে এখান থেকে ঘোরাও, এভাবে ঘুরিয়ে দেখবে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। সেই বৃত্তটা কি হয়ে গেল? এই ধরনের একটা বৃত্ত, যে বৃত্তটায় তিনটে শীর্ষবিন্দুকেই, এই যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু রয়েছে, তিনটে শীর্ষবিন্দুকেই টাচ করে চলে যাবে। তো এই বৃত্তটার নাম হলো ও এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে কি লিখছি? এটা কিন্তু সেকেন্ড স্টেপটা হলো। প্রথম স্টেপ হচ্ছে ত্রিভুজ অঙ্কন, সেকেন্ড স্টেপ হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, যেটা আমি আঁকলাম। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজের
পরিবৃত্ত। হলো? এবার দেখো ভালো করে, এই যে এ বি সি যে তিনটে শীর্ষবিন্দু রয়েছে ত্রিভুজের, সেই তিনটা বিন্দুই বৃত্তের ওপর অবস্থিত, তাই না? বৃত্তের ওপর আছে। তাহলে এবার তোমাদের প্রশ্নটা করেছে ফাইনালি এই তিনটে বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। এবার এটা তো তোমাদের বলার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা আমাদের প্রথম টাইপের যে স্পর্শক অঙ্কন আজকে আমরা শিখলাম সেটা কভার করছে। এ বি সি তিনটে বিন্দুই কি বৃত্তের ওপরের যে কোনো তিনটে বিন্দু। তাহলে বৃত্তের উপর যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন আমরা অলরেডি শিখে গেছি, তো সেটা তোমরা যদি ফলো করো তাহলে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে তিনটে স্পর্শ রাখতে পারবে। মানে প্রথম টাইপের যেটা আমরা আজকে আমি যে প্রথমে লিখে দিয়েছিলাম দুটো টাইপের, একটা বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপরে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন, সেই বৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শক কিভাবে অঙ্কন করব, এখানে একটা লম্ব সরলরেখা অঙ্কন করে সেই টেকনিকটা ফলো করলেই তোমরা এ বি ও সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে পারবে। বাস এ আর বি বি এ বি সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করলেই তোমাদের এই প্রমাণটা হয়ে গেল, এই সম্পর্কটা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে তাহলে কি করলাম এখানে? এখানে ইম্পর্টেন্ট কিন্তু প্রথম দুটো পার্ট, ত্রিভুজ অঙ্কন, সমবাহু ত্রিভুজ, তার সাথে সাথে আর কি অঙ্কন করা শিখলাম আমরা, বাহুর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করলাম। বাহুর লম্ব সমদ্বিখণ্ডগুলো যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, সেই বৃত্তটাই হয়ে গেল পরিবৃত্ত। সেই পরিবৃত্তের উপর সেই এই এবিসি ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু সেটা ওই পরিবৃত্তের উপর লাই করছে। এবার এই তিনটে শীর্ষবিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করে দিলাম, বাস তাহলে আমাদের অঙ্কন হয়ে গেল। ঠিক আছে? তো তোমরা এই কনসেপ্টগুলো দিয়ে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো, উদাহরণগুলো ফলো করো, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, আর এখানে সেভাবে আর কিছু বলার নেই। তোমরা